পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভৌত জগৎ এবং পরিমাপের এই টপিকটার গুরুত্বপূর্ণ কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলো আমাদের মোটামুটি সবাই খুব ভালো করে জানতে হবে। তো প্রথমে সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি, 2 নাম্বার হচ্ছে ঋণাত্মক ত্রুটি। এইগুলা কাকে বলে, কিভাবে আমরা চিনবো এটা ধনাত্মক ত্রুটি, এটা ঋণাত্মক ত্রুটি। অন দ্য আদার সাইড লম্বন ত্রুটি ব্যাপারটা আসলে কি, সূচক ত্রুটি কি এবং পরম ত্রুটি কি। এই 4 ধরনের বা 5 ধরনের ত্রুটি সম্পর্কে আমাদের মানে একটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো ধনাত্মক ত্রুটি বেসিক্যালি কি, আমরা সবাই স্লাইড ক্যালিপাস চিনি। স্লাইড ক্যালিপাসের মধ্যে মোটামুটি আমরা যারা দেখছি একটা মূল স্কেল থাকে, একটা বার্নিয়ার স্কেল থাকে। বার্নিয়ার মূল স্কেলটা ফিক্স থাকে, বার্নিয়ার স্কেলটাকে আমরা আপ এন্ড ডাউন করতে পারি, মানে এটা আমরা সরাইতে পারি। তো আমি ধনাত্মক ত্রুটির সংজ্ঞাটা হচ্ছে এরকম: বার্নিয়ার স্কেল যেটা স্লাইড ক্যালিপাসে থাকে, আর বৃত্তাকার স্কেল স্ক্রুগজ আমরা দেখছি, স্ক্রুগজের মধ্যে যে স্কেলটাকে আমরা মুভ করতে পারি ওটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তো আসলে স্লাইড ক্যালিপাসের মধ্যেও ধনাত্মক ত্রুটি হইতে পারে, আবার স্ক্রুগজের মধ্যে ধনাত্মক ঋণাত্মক ত্রুটি হইতে পারে। সেজন্য দুইটাই লেখা হয়েছে। বার্নিয়ার স্কেল বা বৃত্তাকার স্কেলের একটা শূন্য দাগ মূল স্কেলের, যেটাকে আমরা মুভ করতে পারবো না, মূল স্কেলের শূন্য দাগের যদি নিচে থাকে তাহলে সেটা ধনাত্মক ত্রুটি, উপরে থাকলে ঋণাত্মক ত্রুটি। এটা থেকে এমসিকিউটা কোন প্যাটার্নের আসে? এমসিকিউটার প্যাটার্নটা এরকম যে বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের নিচে থাকলে নিচের কোন ত্রুটি হবে। তো যদি নিচে থাকে তাহলে হবে ধনাত্মক ত্রুটি, আর যদি উপরে থাকে তাহলে হবে কি, ঋণাত্মক ত্রুটি। এটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো, যদি আমরা বুঝতে পারি তাহলে আরো বেস্ট হয়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে লম্বন ত্রুটিটা। বেসিক্যালি কি লম্বন ত্রুটিটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুর পরিমাপ করব, তো পরিমাপ করার ক্ষেত্রে যদি আমরা লম্বালম্বি না করি, মানে এক্স্যাক্টলি এক্সাম্পল, মানে আমি এইখানে দাঁড়ায় আছি, তুমি আমার চাইতে কিছুটা দূরে দাঁড়ায় আছো। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি থেকে তোমার দূরত্ব কতটুকু, তো আমার মাথা থেকে তোমার পা পর্যন্ত যদি মাপা হয় তাহলে কিন্তু দূরত্ব একটা হবে। আমার মাথা থেকে যদি তোমার কান পর্যন্ত মাপা হয় তাহলে কিন্তু দূরত্ব আরেকটা হবে। কিন্তু যদি লম্বালম্বি মাপা হয় তাহলে কিন্তু এক্স্যাক্টলি দূরত্ব পাওয়া যাবে। অর্থাৎ কোনো একটা বস্তু বা ব্যক্তির দূরত্ব এক্স্যাক্ট যদি আমরা বের করতে চাই তাহলে লম্বালম্বি দূরত্ব বের করতে হবে। তো এটা হচ্ছে পারফেক্ট দূরত্ব। তো এখানে বলা হচ্ছে লম্বন ত্রুটির ক্ষেত্রে রৈখিক বা বৃত্তাকার স্কেলের পাঠ নেওয়ার সময় দৃষ্টিরেখা স্কেলের তলের সাথে লম্ব প্রক্ষেপণ করতে হবে। যদি আমরা লম্বালম্বি ভাবে না মাপি তাহলে যে ত্রুটি দেখা যাবে এটাকে লম্বন ত্রুটি বলা হয়। কোশ্চেনটা এরকম থাকে, আর নিচের কোনটা লম্বন ত্রুটি, অর্থাৎ কি বস্তু থেকে আরেকটা বস্তু বা বস্তু থেকে ব্যক্তির দ্রুত লম্বালম্বি না মাপলে যে ত্রুটি দেখা যায় এটাকে লম্বন ত্রুটি বলা হয়। তারপরে আমরা সূচক ত্রুটি সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া থাকতে হবে। সূচক ত্রুটির বেসিকটা হচ্ছে কোনো আলোকীয় একটা বক্স, হ্যাঁ, তো এটার দুই পাশে নর্মালি দুইটা দণ্ড দেওয়া থাকে। এখন উপরে লেন্স বা পর্দা এই টাইপের কিছু একটা দেওয়া থাকে। এখন আলোর কারণে, আলো তো একটা শ্যাডো তৈরি করে, ঠিক আছে। এখন আলোর কারণে আমরা যদি বস্তুটাকে এক্সাক্ট ভাবে মাপতে না পারি, দেখবেন এটা একটু 19-20 একটা ব্যাপার স্যাপার হয়, কারণ এখানে শ্যাডোটা কিন্তু পারফেক্ট ওয়েতে পড়ে না। তো এটার জন্য যে ত্রুটি দেখা যায় এটাকে মূলত কি বলা হয়, সূচক ত্রুটি বলা হয়। যদি আমি এখানে লিখছি আলোকীয় বেঞ্চের ক্ষেত্রে এই টাইপের ত্রুটি দেখা যায়। দণ্ডায়মান দুইটি স্ট্যান্ডের নিম্ন প্রান্তের মধ্যবর্তী দূরত্ব ও উপরের প্রান্তের স্ট্যান্ডের নিম্ন প্রান্তের মধ্যবর্তী দূরত্ব ও উপরের প্রান্তে রাখা বস্তুদ্বয়, সেটা লেন্স হতে পারে পর্দা হইতে পারে, দূরত্ব সমান নাও হইতে পারে। বেসিক্যালি আমি যখন স্ট্যান্ডটাকে দাঁড় করাইছি, এখন নিচের দূরত্ব এবং উপরের দূরত্ব সমান না হইতে পারে। একেবারে যদি 100% লম্ব না হয় তাহলে সমান কখন হবে না, এখানে একটা 19-20 একটা ব্যাপার স্যাপার থাকে। দ্যাট টাইম যে ত্রুটি দেখা যায় ওইটাকে বলা হয় সূচক ত্রুটি। পরম ত্রুটি কোন একটা বস্তুর এক্স্যাক্টলি যে মাপ বা পরিমাপ, আর আপনাকে পরিমাপ করতে দেওয়ার পরে যে মাপ বা পরিমাপটা হইলো এই দুইটার মধ্যবর্তী যে পার্থক্য, এটাকে পরম ত্রুটি বলা হয়। পরম ত্রুটিটাকে ম্যাথমেটিক্যাল ভাবে লেখা যায় প্রকৃত মান মাইনাস পরিমাণকৃত মান। মনে করেন প্রকৃত মান হচ্ছে 2.50, ওকে, আপনাকে মাপতে দিলাম আপনার 2.4999 এরকম হচ্ছে, কোনোভাবে 2.50 আপনার হচ্ছে না।
সো আপনি আমাকে মাইপে দিলেন যে এটা হচ্ছে 2.49। সো 2.5 থেকে 2.49 বিয়োগ করলে মাঝখানের যে গ্যাপটুকু এটা হচ্ছে কি পরম ত্রুটি। ওকে, সো আমাদের এই চ্যাপ্টার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বার্নিয়ার দোবক, হ্যাঁ, বিসি, এটা বের করা। একটা স্লাইড ক্যালিপাসের মূল স্কেলের 99 ভাগ বার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান। তো পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটা বার্নিয়ার ধ্রুবক। আমি অপশন দেই নাই, আমি আসলে এটা ম্যাথমেটিক্যাল ওয়েটা আপনাদের করাতে যাচ্ছি। সো আমরা বার্নিয়ার ধ্রুবকের সূত্রটা আমরা কি জানি? আমরা জানি বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক এটাকে বিসি মানে বার্নিয়ার কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা এস বাই এন ক্লাস 9-10 আমরা মুখস্থ করছি। আসলে এস কে একটু লিখতেছি, এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এস হচ্ছে মূল স্কেলের স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। কেমন? আচ্ছা, এটা কিন্তু আমরা সবাই মুখস্থ জানি, সেটা হচ্ছে 1 মিলিমিটার। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আর এনটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এনটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। কেমন? আচ্ছা, তাহলে এইটুকু মোটামুটি আমাদের কভার হলো। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আমরা মুখস্থ জানি। আর এখানে দেখেন বলছে মূল স্কেলের 99 ভাগ ভার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলটা হচ্ছে কি 100। তাহলে আমরা যদি ভাগ করি 1/100, 0.01, হ্যাঁ, এটা হবে। আর একক যদি দেয় তাহলে মিলিমিটার হবে। সো এই হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, তোমরা যারা বিএসসি নার্সিং এ ট্রাই করতেছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং গত বছরও তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন গুলো আসছে। তো তোমাদের এই বার্নিয়ার ধ্রুবকের কনসেপ্টটা ভালো করে জানতে হবে। বার্নিয়ার ধ্রুবক মানে এস বাই এন, মানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা অলওয়েজ ফিক্সড, এটা হচ্ছে 1 মিলিমিটার। আর হচ্ছে প্রশ্নের মধ্যে বলবে অনেক সময় এখানে 9 ভাগের সাথে 10 ভাগের সম্পর্ক বলে দেয়, তাহলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তখন 10 হবে। তো 1/10 দিয়ে আমরা কাজ করব। এখানে দেওয়া আছে কি 1/100 মানে 0.01। কোশ্চেন নাম্বার 2 তে দেওয়া আছে একটা স্ক্রু গজের। প্রথম যে গাণিতিক সমস্যাটা সলভ করছিলাম সেটা ছিল স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে। স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে মূল স্কেলে 99 ভাগ বার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান। সো আমরা সবাই জানি বার্নিয়ার ধ্রুবকের সূত্র হচ্ছে কি বিসি ইকুয়াল এস বাই এন, এই সূত্র দিয়ে আমরা করছি। এখন হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলটি 100টি সমান ভাগে বিভক্ত এবং এর পিচ হচ্ছে 1 মিলিমিটার। আমাকে লঘিষ্ঠ ধ্রুবক বের করতে হবে। সো আমি যদি সূত্রটা লিখি, আমরা জানি লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন এটাকে এলসি দিয়ে প্রকাশ করে, লঘিষ্ঠ কনস্ট্যান্ট। হ্যাঁ, সো এটার সূত্র হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ বাই আমি ভাগ সংখ্যা লিখতে পারি, কারণ প্রশ্ন কিন্তু বলছে বৃত্তাকার স্কেলটি 100টি সমান ভাগে বিভক্ত। আপনি ডিটেইলস লিখতে পারেন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো এটা হচ্ছে লঘিষ্ঠকরণের সূত্র। সো আমার এখানে পিচ হচ্ছে 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা হচ্ছে 100। সো আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে আমরা রেজাল্টটা পাবো 0.01 মিলিমিটার। সো ফিজিক্সের ম্যাথগুলোতে আপনাকে সূত্রটা আগে জানতে হবে। বেসিক্যালি এখানে পিচ জিনিসটা কি, তারপরে হচ্ছে আপনার লঘিষ্ঠ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা কি, সূত্রটা অবশ্যই আপনাকে আত্মস্থ বা মুখস্থ করতে হবে। তারপর এখানে যেই এককগুলা থাকবে সেগুলার কনভার্ট, দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার বা সেন্টিমিটার বা কিলোমিটার, এটাকে এসআই একক মিটারে কিভাবে কনভার্ট করতে হবে, এই প্যাটার্নগুলো আপনি যখন ভালো করে জানবেন, সূত্রগুলো যখন ভালো করে জানবেন, খুব বেশি টাইম লাগবে না। তো এই হচ্ছে লঘিষ্ঠকরণের ম্যাথটা এলসি। হ্যাঁ, এলসি দিয়ে প্রকাশ করে, এল মানে লঘিষ্ঠ আর সি মানে কি কনস্ট্যান্ট। হ্যাঁ, লঘিষ্ঠ গণন বা এটা লঘিষ্ঠ ধ্রুবকও বলা হয়। আচ্ছা যাই হোক, এখানে আমি গণন না, এটা মূলত আসলে কি ধ্রুবকই হবে, লঘিষ্ঠ
ধ্রুবক। আচ্ছা, তো আমরা পিচ বাই ভাগ সংখ্যা, পিচ হচ্ছে 1 মিলিমিটার, ভাগ সংখ্যা হচ্ছে 100, জাস্ট ক্যালকুলেট করলে 0.01 মিলিমিটার বের হবে। এখানে আমি 25টা টপিক নিয়ে কথা বলবো। 25টা টপিক বললে ভুল হবে, আমি 25টা কোশ্চেন নিয়ে কথা বলবো। বিগত বছরে তোমাদের এই পরীক্ষার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন আসছে, সো প্রত্যেকটা এই প্রথম অধ্যায় থেকে ভৌত জগৎ ও পরিমাপ থেকে এই 25টা কোশ্চেন তোমাদের জানতে হবে, অথবা এই প্যাটার্নের ম্যাথগুলো সম্পর্কে বা টপিকগুলো সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া রাখতে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? আমি কিন্তু তোমাদের প্রথম যে পর্বটা ছিল ভৌত জগৎ ও পরিমাপ, সেখানে কিন্তু আমি অনেকগুলা যন্ত্রের নাম শিখাইছিলাম, যে থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়। তো তোমাদের জানতে হবে শব্দের তীব্রতা মাপার জন্য আমরা কি ইউজ করি। আমরা শব্দের তীব্রতা মাপার জন্য ইউজ করি হচ্ছে অডিওমিটার। ODO। এটা একটা বছর আসছিল, সম্ভবত বিগত বছরে আসা একটা কোয়েশ্চেন। তো অপশন ছিল, আমি অপশনগুলো দেই নাই। শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। অডিওমিটার, আমরা এটা দ্বারা কি করি, শব্দের তীব্রতা মাপি। কোয়েশ্চেন নাম্বার 2 তে হচ্ছে তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে এসআই একক, মূলত হচ্ছে কেলভিন। কেলভিনকে আমরা কে দিয়ে প্রকাশ করি? কেলভিনকে আমরা কে দিয়ে প্রকাশ করি, অথবা বাংলায় আসতে পারে কেলভিন। অবশ্যই আপনারা হ্যান্ড নোট করে রাখবেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলোকবর্ষ বা লাইট ইয়ার এটা কিসের একক? তো ইয়ার শব্দটার সাথে সময় শব্দটা রিলেটেড, সেজন্য ম্যাক্সিমাম আমরা এটাতে সময়ের মধ্যে টিক দেয়, কিন্তু আসলে আলোকবর্ষ সময়ের একক না, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। ম্যাক্সিমাম আমরা সময় দিবে, বাট এটা সময় না, এটা হচ্ছে কি ডিস্টেন্স বা দূরত্বের একক। নিচের কোনটি লব্ধ রাশি? তো লব্ধ রাশি তো অনেকগুলাই হইতে পারে। তো এটা বের করার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি। যেগুলা মৌলিক রাশি আছে, সেই আমরা 7টা মৌলিক রাশি জানি, আমরা পর্ব 1 এর মধ্যে এটা নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমি একটা শর্টকাট টেকনিক ইউজ করতেছি 7টা মৌলিক রাশি মনে রাখার জন্য, যে শততা বোরের, শততা বোরের দীপ দিবালোকে, শততা বোরের দীপ দিবালোকে, লাইনটা হয়তো বা 3-4 বার পড়লে আপনাদের মনে থাকবে। তো শততার দন্তাস দিয়ে সময় বোঝায়, ত দিয়া তড়িৎ প্রবাহ বোঝায়, তয়ে আকার দিয়ে তাপমাত্রা বোঝায়। তো 3টা মৌলিক পদার্থ গেল। ভোরের থেকে ভর আসে দ্বীপ, দ্বীপের দয়দীর্ঘিকার থেকে দীপন তীব্রতা প থেকে পদার্থের পরিমাপ, আর দিবালোক থেকে দৈর্ঘ্য আসে। আপনাকে টেকনিক ওয়াইজ মনে রাখতে হবে, ডাজন্ট ম্যাটার, আপনি যেভাবে মনে রাখেন রাখতে পারলেন। এখন অপশনের মধ্যে তাপ আছে, দীপন তীব্রতা আছে, সময় আছে, দৈর্ঘ্য আছে। তো আমার দীপন তীব্রতা হচ্ছে কি মৌলিক একক, শততার ভোরের দ্বীপ, দ্বীপের ধি থেকে দীপন আসছে। তো এটা অ্যান্সার হবে না। সময় মৌলিক একক, দৈর্ঘ্য মৌলিক একক। তো এখানে লব্ধ একক হচ্ছে কি তাপমাত্রা। আপনি যে 7টা মুখস্থ রাখেন, এই 7টা ছাড়া যেগুলো আছে ওরাই মূলত হচ্ছে কি লব্ধ একক, বাকি যৌগিক একক। তারপরে দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি? নরমালি দৈর্ঘ্যের এক এসআই একক হচ্ছে মিটার। মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক আছে, মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক আছে, মিলিমিটারের সম্পর্ক আছে, মাইক্রোমিটার আছে, ন্যানোমিটার আছে। তো মিটারের চাইতে ছোট হচ্ছে সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তারপরে আমরা ফুটটা কি জানি, 1 ফুট মানে 12 ইঞ্চি। তারপরে মাইক্রোমিটার, 1 মিটার সমান 10⁶ মাইক্রোমিটার, অর্থাৎ এই 4টার মধ্যে সবচাইতে ছোট হচ্ছে মাইক্রোমিটার। হ্যাঁ, আমাকে যদি কোনো কিছু মানে আমরা জানি 1 মিটার ইকুয়াল 10⁶ মাইক্রোমিটার, অর্থাৎ 10⁶, একের পরে 4টা শূন্য, দ্যাট মিনস 10 লক্ষ। 1 মিটার মানে হচ্ছে 10 লক্ষ, এটা অনেক ছোট। তো এইখানকার সঠিক উত্তর হচ্ছে মাইক্রোমিটার। একটি রাশির প্রকৃত মান এবং পরিমাণকৃত মানের পার্থক্য কি বলে? আজকের লেকচারে আমি এটা পড়াইছি, এটাকে পরম ত্রুটি বলে। অর্থাৎ কোন একটা রাশির প্রকৃত মান থেকে আমরা যদি কি করি, পরিমাণকৃত মানটাকে বিয়োগ করে দেই বা পার্থক্য তৈরি করি, এই ব্যাপারটাকে পরম ত্রুটি বলা হয়। আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তথ্যের স্বীকার্য হচ্ছে 2টা। আইনস্টাইনের যে আপেক্ষিকতার তথ্য, যেখান থেকে প্রমাণিত হয়েছে E = mc²। ই মানে এনার্জি,
এম মানে এটা হচ্ছে শক্তি ভর, আর এটা হচ্ছে আলোর বেগ। আমরা সবাই জানি আলোর বেগ হচ্ছে কি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বর স্বীকার্য হচ্ছে মূলত দুইটি। তারপরে হচ্ছে 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে আমি এখানে 1000 মিটার বলতে পারি, অথবা আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করতে যাই 1 মিটার মানে 1100 সেন্টিমিটার, তাহলে 1000-এর সাথে আমি যদি আরো 100 গুণ করি তাহলে এটা সেন্টিমিটার হবে। তো এখানে ওভারঅল হবে 10⁴ সেন্টিমিটার। যে কোশ্চেনটা আসছিল সেটা মিটার দিয়েই ছিল, মানে কি 1000 মিটার। 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 100 কেজি যদি গ্রামে কনভার্ট করি তাহলে আমরা জানি 100-র সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে এটা গ্রামে কনভার্ট হবে। 1 কেজি মানে 1000 গ্রাম। তো এখানে হবে 10⁵ গ্রাম, যেটা ছিল এটার মধ্যে আসলে অপশনে 100 কেজি ছিল। 1 কুইন্টাল মানে 100 কেজি। প্রথম অধ্যায়টা বেসিক্যালি মুখস্থ নির্ভর, মানে প্রায় 70% টপিকে মুখস্থ নির্ভর, 30% বুঝার ব্যাপার স্যাপার আছে। যেমন স্ক্রুগলস রিলেটেড ম্যাথগুলা, স্লাইড ক্যালিপাস রিলেটেড ম্যাথগুলা, এগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপরে 1 মিলিয়ন, কোশ্চেন নাম্বার 10। 1 মিলিয়ন মানে আমরা সবাই জানি 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। কেমন? অপশনে এটাই ছিল। 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার মানে হচ্ছে কত মিটার? তো আমি মাইক্রো 10⁻⁶ মিটার হবে। মাইক্রো হচ্ছে 6, ন্যানো হচ্ছে 9। কেমন? তাহলে যেটা মাইক্রো বলছে তাহলে এটা 10⁻⁶ কি হবে? মিটার হবে। তারপরে ক্যালকুলাসের আবিষ্কারকের নাম কি? সম্পূর্ণ মুখস্থ কথা। ক্যালকুলাসের আবিষ্কারকের নাম হচ্ছে নিউটন। নিউটন। কেমন? আচ্ছা, তারপরে আমাদের 13 নম্বরে পাই কে আবিষ্কার করছে? মুখস্থ জানতে হবে। ভাস্কর বাস এটা 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে পাই কে আবিষ্কার করছে? জার্মান 3.1416। এই পাই আবিষ্কার করছে ভাস্করাচার্য। ভাস্করাচার্য, ভাস্করাচার্য, এটা আমরা মুখস্থ রাখবো। অনিশ্চয়তার তথ্যটা কে দিছিল? এটা হাইজেনবার্গ দিছে। অনিশ্চয়তার তথ্য হাইজেনবার্গ দিছে। পদার্থবিজ্ঞানের ভাষা মূলত হচ্ছে গণিত। এটা প্রত্যেকটা এমসিকিউতে আসছে, আমি মূল পয়েন্টগুলো শুধু লিখছি। পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে গণিত, তারপরে হচ্ছে রসায়ন, বিক্রিয়া, এই টাইপের ছিল। সো গণিত হচ্ছে পদার্থবিজ্ঞানের কি ভাষা। তারপরে বায়ুকল, বায়ুকল আবিষ্কার করছে আল মাসুদি। আল মাসুদি বায়ুকল আবিষ্কার করছে আল মাসুদি। সত্য সিদ্ধ বা স্বীকার্য, এই কথাটার মানে হচ্ছে ধারণা বা তথ্য। সত্য শুদ্ধ বা স্বীকার্য এগুলা কখনো প্রমাণিত না। হইতে পারে আমি কিছু একটা বলছি এটা সঠিক, বাট আমি যে কথাটা বলছি যে এখনো প্রমাণিত হয় নাই, ওইটাকে সত্য সিদ্ধ বা স্বীকার্য বলে, বা এটাকে আমরা তথ্য বলতে পারি। অর্থাৎ যেটা এখনো প্রমাণিত হয় নাই বাট কোন একজন বিখ্যাত বিখ্যাত ব্যক্তি বলছে, ওইটাকেই বলা হয় কি সত্য সিদ্ধ বা স্বীকার্য, মানে ধারণা বা কি তথ্য। 1 মাইল, 1 মাইল মানে হচ্ছে 1609 মিটার, আর 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এই দুইজনের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 609 মিটার। তো এখানে প্রশ্ন এটাই ছিল, 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? 609 মিটার। তারপর হচ্ছে আমরা তো এটা রসায়নের অংশ, তারপর এটা এখানে পদার্থতে আসছে, সেটা হচ্ছে কোনো একটা মৌলের ভিতরে যে অংশটা থাকে এটাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন ঋণাত্মক। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে রাদারফোর্ড। সো 19 নাম্বার তথ্য হচ্ছে নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই মতামতটি বা এই তথ্যটি আমরা রাদারফোর্ডের কাছ থেকে প্রথমে জানতে পারছি। 20 নাম্বার তথ্য হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তথ্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তথ্য বেসিক্যালি ম্যাক্সওয়েল দিছে। কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 20-এর পরে 21 নাম্বার বর ও শক্তির সমতুল্য। এই মতামত বা ধারণাটা আমরা সর্বপ্রথম আইনস্টাইনের কাছ থেকে জানছি। এখান থেকে কিন্তু একটা সূত্র পরে আবিষ্কৃত হয়েছে, E=mc²। কেমন? একটু আগে মনে বলছিলাম এটা। বায়ু পাম্প বেসিক্যালি বন গোয়েরিক উনি আবিষ্কার করছে। বায়ুকল সম্পর্কে আমরা সর্বপ্রথম জানতে পারছি ওনার কাছ থেকে। ওকে,
তারপরে জানতে পারছি না, উনি বেসিক্যালি এটা আবিষ্কার করছে। বিনা প্রমাণে কোনো কিছু মানলে তাকে স্বীকার্য বলে। যদিও একটু আগে আমি বলছি যে এখন এটা প্রমাণিত হয় নাই, বাট কোন একজন বিখ্যাত ব্যক্তি বলছে, দ্যাটস এটা আমরা মানি, বিশ্বাস করি। হ্যাঁ, তো এরকম যদি হয় এই ব্যাপারগুলোকে স্বীকার্য বলা হয়। আলোক কণার ধর্ম, আলোক কণার ধর্ম সম্পর্কে আইডিয়া দিচ্ছে নিউটন, বিজ্ঞানী নিউটন। আণবিক ব্যাক বন্টন, আণবিক ব্যাক বন্টন মানে এই তথ্যটার সাথে আমরা পরিচিত হয়েছি ম্যাক্সওয়েলের মাধ্যমে। আসলে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিক গুলাই হচ্ছে মুখস্থ নির্ভর। তো আমি যে কথাগুলো লিখছি এগুলো আপনারা অবশ্যই হ্যান্ড নোট করবেন। হ্যান্ড নোট করলে যেটা হবে, 2 দিন 3 দিন পড়লে এটা মোটামুটি মনে থাকবে। এবং মানে যেটা বলবো, প্রত্যেকটা কোশ্চেন হয় বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষাতে আসছে, নয়তোবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছে। তো আপনারা যারা নার্সিং এর পরীক্ষা নিতে যাচ্ছেন বা দিবেন, অন দ্য আদার সাইড এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট টপিক।